গল্পের নাম শেষ রাত, পর্ব সংখ্যা 5, লেখা সাইয়ারা হোসেন কায়রাত। তোর ফোন বন্ধ কেন অনু? খেয়াল কই থাকে তোর? আমি ভাইয়ার প্রশ্নে অগ্রাহ্য করে তুলতুলকে কোলে তুলে নিলাম। সাথে সাথে মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো। কত সুন্দর প্রাণবন্ত হাসি! ওর এই হাসি দেখে যেন পুরো ধরনই প্রাণোচ্ছল হয়ে ওঠে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো তুলতুল কিছুটা আমার মতো দেখতে হয়েছে। দুপুর কথা মতো তুলতুলের ঠোঁটের উপরে তিলটাও একদম আমার সাথে মিলে যায়। যে কেউ দেখলেই বিশ্বাস করে নেবে তুলতুল আমার মেয়ে। হ্যাঁ, আমারই তো মেয়ে। সানি তোকে কল দিয়েছিল? তোর ফোন বন্ধ পেয়ে আমার কাছে কল দিয়েছে। এই নে ফোন, কল দিয়ে এখন কথা বলে নে সানির সাথে। আমি হাত বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে ফোন নিয়ে বললাম, তুই এখন যা, আমার কথা বলা শেষ হলে তোকে ফোন দিয়ে আসবো। এত তাড়া নেই, তোর যখন ইচ্ছা ফোন দিয়ে আসিস। এখন আমি যাই, ফ্রেশ হয়ে আসি। ধ্রুব, ভাইকে পাঠিয়ে দিস নাস্তার জন্য। ভাইয়া ঘুম ঘুমো চোখে ডলতে ডলতে নিজের রুমের দিকে পা বাড়ালো। আমি সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে তুলতুলের উদ্দেশ্যে আদুরে গলায় বললাম, তোমার ঘুম ভালো হয়েছে মামুনি? তুলতুল হাসতে হাসতে দুই হাতে একত্রে করে তালি দিতে লাগলো। আমার গালে নাক মুখ লাগিয়ে ঘষতে ঘষতে পরপর কয়েকবার মাম্মা মাম্মা বলল। বেশিরভাগ ছোট বাচ্চারাই ঘুম থেকে উঠে সাধারণত কান্নাকাটি করে, কিন্তু তার ক্ষেত্রে ভিন্ন। তুলতুলের মেজাজ দেখাচ্ছে ফুরফুরে। আমি পিছন ঘুরে তাকাতেই দেখলাম ধ্রুব ঘুম থেকে উঠে আদাশো হয়ে বসে আছেন। তার শান্ত শীতল চাহনি আমার দিকে স্থির। আমার চোখাচোখি হতেই তিনি দৃষ্টি সরিয়ে নিলেন। অগোছালো চুলগুলো হাতের সাহায্যে পিছনে ঢেলে দিলেন যত্ন করে। বিছানা থেকে নেমে নিঃশব্দে ওয়াশরুমে চলে গেলেন তিনি। আমি ছোট করে একটা শ্বাস ফেললাম। তুলতুলকে কোলে নিয়েই বারান্দায় এসে দাঁড়ালাম। ভাইয়ার ফোন দিয়েই কল দিলাম সানিয়াকে। একবার রিং বাজতে ফোন রিসিভ হলো। হ্যালো অনু? হ্যাঁ শুনছি, বল। সানিয়া কিছুটা সময় চুপ থেকে নিম্ন স্বরে প্রশ্ন করলো, কেমন আছিস অনু? সানিয়ার কথায় আমার ভ্রুজোড়া ঈষৎ কুঁচকেল। কিছুটা বিস্মিত হলাম মনে মনে। এই মেয়ে সাত সকালে ফোন দিয়েছে আমি কেমন আছি তা জানার জন্য। আমাদের দুজনের মধ্যে তা কখনোই এমন ফর্মালিটি দেখানোর মতো সম্পর্ক ছিল না। কেমন আছি না আছি এসব অহেতুক প্রশ্ন করে কখনোই সৌজন্যতা রক্ষা করেনি। আমাদের কথা শুরু হতো ঝগড়াঝাঁটি আর গালি দিয়ে। আমি সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলাম, তুই সকাল সকাল ভাইয়ের ফোনে কল করেছিস আমি কেমন আছি তা জিজ্ঞেস করার জন্য? আমার প্রশ্নের প্রত্যুত্তরে ফোনের অপর প্রান্ত থেকে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসলো। চুপ করে রইল অপর প্রান্তের মানুষটা। সানিয়ার নিশ্চুপ থাকা দেখে বুঝতে পারলাম ও কিছু একটা নিয়ে ইতস্তত বোধ করছেন। আমার সাথে কিভাবে কথা বলবে তা নিয়ে ভাবছে। আমার সাথে কথা বলতে ওর এখন ভেবেচিন্তে বলতে হচ্ছে। তবে কি আমাদের বন্ধুত্বের মাঝে জড়তা এসে পড়েছে? কোনো কারণে কি আমি দূরে সরে যাচ্ছি আমার আশেপাশের মানুষদের থেকে? সবার সাথে আমার সম্পর্ক পাল্টে যাচ্ছে? তোর ফোন হয়তো অফ করে রেখেছিস। তোকে কল দিয়ে ফোন বন্ধ পাচ্ছিলাম, তাই ভাইয়ার ফোনে কল দিয়েছি। সানিয়ার কথায় মনে পড়লো গত 5 দিন যাবৎ আমার ফোন বন্ধ। সাদাবকে কল দিতে দিতে ক্লান্ত হয়ে ফোন অফ করেছি। খুব যত্ন করে আলমারিতে তালা দিয়ে রেখেছি। ফোনটা চোখের সামনে দেখলেই আমার মন অস্থির হয়ে ওঠে, বেহায়া হয়ে ওঠে আমার মন। নিরাশ হতে হবে জেনেও আমার এই বেহায়া মন বারবার সাদাবকে কল দিতে চায়। নিজের বেহায়া মনের প্রতি অসহ্য হয়ে ফোনকে বন্দি করে রেখেছি চোখের আড়ালে। আমি ছোট করে একটা শ্বাস ফেলে তুলতুলের দিকে চাইলাম। তুলতুল আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, হয়তো আমার কথা বলার জন্য অপেক্ষা করছে। আমি অত্যন্ত স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ, ফোন এখনো বন্ধ করে রেখেছি। এসব বাদ দিয়ে বল, কল করছিস কেন? তুই ঠিক আছিস তো অনু? সব কিছু জেনেও তোকে এই প্রশ্ন করাটা এক প্রকার বোকামি আমি জানি, তবু জিজ্ঞেস করছি তুই কেমন আছিস। তুলতুল আমার কোল থেকে নেমে রুমে চলে গেল। আমি সেদিক থেকে দৃষ্টি সরিয়ে রেলিংয়ের উপরে হাত রেখে অলস ভঙ্গিতে দাঁড়ালাম। দূর আকাশে আমার ক্লান্ত চাহনি স্থির করে ক্ষীণ স্বরে বললাম, আমি ভালো আছি কিনা জানি না, তবে আমার উপর অনেক দায়িত্ব আছে এখন। পরিবারের সবাইকে ভালো রাখতে হবে। তুলকুল তুলতুলকে ভালো রাখতে হবে। তাদের জন্য হলেও আমার নিজেকে শক্ত করতে হবে সানি। তুলতুলের জন্য হলেও আমার বাঁচতে হবে। সাদাব ভাই ফিরে আসলে কি হবে দোস্ত? ওনাকে শান্তশিষ্ট মানুষ দেখা যায়, কিন্তু তোকে কেউ অন্য কারো পাশে দেখে ঠিক থাকতে পারবে? আমি কণ্ঠে চাপা রাগ নিয়ে বললাম,
সেটা ওর আগে ভাবার উচিত ছিল। আমি অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। সম্পর্ক কখনো একজনের প্রচেষ্টায় টিকে না, দুপক্ষ থেকে সম্পর্ক টিকিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। সাদাপের উড়নচণ্ডী স্বভাবের জন্যই আজ আমাদের এই পরিণতি। আমি এখন অন্য কারো, কিন্তু এখনো এই খবর সাদাপ জানে না। ওর কি উচিত ছিল না আমার প্রতি আর এই সম্পর্কের প্রতি একটু দায়িত্ববান হওয়া? সানিকে? তোমার প্রাক্তন না কি অন্য কেউ? ধ্রুবর কথায় আমি সরু চোখে তাকালাম তার দিকে। তার কোলে তুলতুল বসে আছে, আর তিনি খুব মনোযোগ দিয়ে তুলতুলের চুলে জুটি বেঁধে দিচ্ছেন। তাদের দুজনের দৃশ্যটা দেখে ভালো লাগলো, তবে ওনার প্রশ্নটা মাথা থেকে বের হলো না। আমি টেবিলের উপর ভাইয়ার ফোনটা রাখতে রাখতে ক্ষীণস্বরে বললাম, বিয়েতে আমার পাশে যে মেয়েটা ছিল, ওর নাম সানিয়া। আমি সানি বলে ডাকি। ধ্রুব মাথা তুলে পূর্ণাঙ্গ দৃষ্টিতে আমার দিকে তাকায়। বরাবরের মতোই শান্ত শীতল চোখ তার। খানিকক্ষণ স্থির চেয়ে থেকে ছোট করে আহ ওহ বলে আবার ব্যস্ত হয়ে পড়লেন তুলতুলে চুল বাঁধতে। ধীরে ধীরে আমি ধীর পায়ে ধ্রুবের দিকে এগিয়ে আসলাম। ওনার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়লাম। তুলতুলকে আমার কাছে দিন, আমি ওর চুল বেঁধে দিচ্ছি। ধ্রুব কপাল কুঁচকে তাকায়, চোখ ছোট ছোট করে সন্ধিহান কণ্ঠে বলে, আপনার কি মনে হচ্ছে আমি ওর চুল বাঁধতে পারবো না? না, তা কেন মনে হবে? তুলতুল তো এতদিন আপনার কাছেই ছিল, এসবে আপনি অভ্যস্ত হতেই পারেন। কিন্তু এখন তো আমি আছি, তাই আমার কাছে দিন, আমি ওর চুল বেঁধে দিচ্ছি। আপনি বরং ও এখন যান, সবাই হয়তো আপনার জন্য অপেক্ষা করছে নাস্তা টেবিলে। ধ্রুব মাথা নাড়িয়ে তুলতুলকে আমার কোলে দিয়ে গেলেন। আমার দিকে চেয়ে হালকা হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। বউ, পানির গ্লাসটা একটু দাও তো। ধ্রুবর কথায় আমি বিষম খেলাম, গলার মধ্যেই খাবার আটকে গেল। আমি আর চোখে আশেপাশে তাকালাম। আম্মু তুলতুলকে খাওয়াচ্ছে আর মিট মিট করে হাসছে। আব্বু আর ভাইয়াও দেখছি ঠোঁট চেপে হাসছে। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু ধ্রুব আগের মতোই স্বাভাবিক। চোখের ইশারায় আবারও পানির গ্লাস চাইলো। আমি কাঁপা কাঁপা হাতে ধ্রুবর দিকে পানির গ্লাস বাড়িয়ে দিলাম। তিনি গটগট করে পানি খেয়ে বেসিনে হাত তুলে চলে গেলেন, আর আমাকে ফেলে গেলেন লজ্জা আর অস্বস্তিকর বিশাল সমুদ্রে। আমি ঝটপট করে নাস্তা শেষ করে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তখনই পিছন থেকে ধ্রুব শার্টের বোতাম লাগাতে লাগাতে বললেন, সরি তখন তুমি তুমি করে বলার জন্য। আমি চাই না আমাদের সম্পর্কের কথা জেনে আশেপাশের মানুষ মন খারাপ করুক, তাই এখন থেকে তুমিও চেষ্টা করো সবার সামনে স্বাভাবিক বউদের মতো আচরণ করতে। মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ধ্রুব এবার চোখ তুলে আমার দিকে তাকিয়ে নরম গলায় ডাকলো, শোনো বউ। ওনার ডাকে বিস্ময়ে আমার চোখ জোড়া বড় বড় হলো, দরপড়ে উঠলো আমার বুক। আমার লজ্জা দেখে হয়তো ধ্রুব ঘর কাঁপিয়ে হেসে উঠলেন। আস্তে আস্তে অত্যন্ত সহজ করে বললেন, একটা কথা না বলে পারছি না। লজ্জা পেলে তোমাকে ভীষণ কিউট লাগে। তুলতুল একদম তোমার মতোই কিউট হয়েছে। কথাটা বলে উনি হাসতে হাসতে রুম থেকে চলে গেলেন। আমি এখনো ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার হতচকিত ভাব এখনো কাটিয়ে উঠতে পারলাম না। এই লোকটা ইচ্ছে করে আমাকে লজ্জায় ফেলতে চাচ্ছে। তার ভিতরে চঞ্চলতার রূপ এখন আস্তে আস্তে বের হতে লাগলো। ফাল্গুনের গোধূলি বিকেল, দুপুরে উত্তপ্ত সূর্যটা শান্ত হয়ে ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে। পানচঞ্চল শহরটাতে নেমেছে মানুষের হুল্লোড়। বাচ্চারা ছুটোছুটি করছে পার্কের সর্বত্র জুড়ে। চারপাশ মেতে উঠেছে তাদের প্রাণোচ্ছল হাসির শব্দে। পার্কের রাস্তা দূরে পাশাপাশি হাঁটছে কিছু লাজুক প্রেমিক প্রেমিকা। বেঞ্চগুলো দখল করে মধ্যবয়স্ক কিছু মানুষ কথার জুড়ি খুলেছে। এতে হাসি ঠাট্টা আর আনন্দমুখর পরিবেশ। আমি হাঁটছি ভাবলেশীনভাবে। আমার পাশে সানিয়া তুলতুলকে কোলে নিয়ে হাঁটছে। কিছুটা সামনে ভাইয়া আর ধ্রুব এটা ওটা নিয়ে কথা বলতে বলতে এগোচ্ছে। হালকা বাতাস এসে উড়িয়ে দিচ্ছে আমার উন্মুক্ত চুল। তা দেখে তুলতুল একটু পরপর খিলখিল করে হেসে উঠছে। আমার চুলের প্রতি মেয়েটার ভীষণ ঝোঁক এসেছে। সবসময় আমার চুলের প্রতি তার আকর্ষণ লক্ষ্য করা যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি থমকে দাঁড়ালাম। স্তম্ভিত হয়ে স্থির চেয়ে রইল সামনের বেঞ্চিটা দিয়ে। এই বেঞ্চিতে বসে সাদাবের সঙ্গে শেষ কথা হয়েছিল। এখানে সমাপ্ত হয়েছিল সব কিছু। এই জায়গাটা জুড়ে আছে আমাদের বিচ্ছেদের স্মৃতি। আমি আর হাঁটার মতো শক্তি পেলাম না। পুরো শরীর নেমে আসলো অসরতা। আচমকাই তুলতুল চেঁচিয়ে উঠল। পার্কের পাশে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালার কাছে বেলুন দেখে অস্থির হয়ে এক নাগাড়ে বলতে লাগলো, মাম্মা আমি চাই, আমি চাই। বেলুন চেয়ে বায়না করতে করতে সানির কোল থেকে নেমে গেল। ছোট ছোট পদক্ষেপ ফেলে ছুটে যেতে লাগলো সেই দিকে। সানিও তুলতুলের পেছন পেছন যেতে চায়। আমি আগের মতোই ঠায় দাঁড়িয়ে রইলাম। নির্বিকারভাবে দেখছি তুলতুলের বায়না করা। তুলতুল কিছুটা দূরে যেতে দেখলাম ধ্রুব সেদিকে যাচ্ছে।
আমি স্থির তাকিয়ে রইলাম। আচমকাই আমার কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। আমি ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। ভাইয়া উদাসীন ভঙ্গিতে আমার দিকে চেয়ে আছে। তার চোখ দুটো যেন কিছু বলতে চাইছে। আমি মুখ ফুটে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। ভাইয়া আমার হাত ধরে সামনে চেয়ে বেঞ্চিটাতে গিয়ে বসলেন। মিনিট খানেক সময় পার হলো নীরবতায়। অবশেষে ভাইয়া নীরবতা ভেঙে মলিন কণ্ঠে বলল, হাতে গুনে পুরোপুরি 3 বছর 1 দিনের বড় আমি তোর থেকে। তবুও সময় চেয়েছি তোর সাথে ফ্রেন্ডলি চলতে। হ্যাঁ, আমি মানছি ছোট থেকেই আমরা অনেক ফ্রেন্ডলি ছিলাম। বড় ছোট ব্যাপারটা কখনোই আমাদের মাঝে ছিল না। কিন্তু তুই তোর জীবনের সব থেকে বড় কথাটাই আমার কাছে থেকে লুকিয়ে রাখলি। কি ভেবেছিলি তুই তোর ভাই বেপরোয়া, সারাক্ষণ তোর সাথে দুষ্টুমি করি, ঝগড়া করি, তোকে রাগাই, তাই বলে কি আমি আমার বোনের দিকে নজর রাখবো না? আমার বোন কি করছে না করছে তার খোঁজ খবর নেব না? ভাইয়া থামলো। আমি আগের মতোই মাথা নিচু করে বসে আছি। ভাইয়া কি বলতে চাচ্ছে কি তা হয়তো আমার মস্তিষ্ক কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। ভাইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমি অনেক আগেই সাদাবের সঙ্গে তোকে এখানে বসে থাকতে দেখেছি। সেদিনই আমি ওই ছেলে সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। যতটুকু জেনেছি সাদাব খুব ভালো ছেলে। তেমন কোনো কাজ, বাজে স্বভাব কিংবা বাজে কোনো রেকর্ড নেই। তাই আমি তোর সাথে এই বিষয়ে কোনো প্রকার কথা বলিনি। আমি অপেক্ষা করছিলাম তুই নিজেই আমাকে সব কিছু বলবি সেদিনে। কিন্তু তার আগেই তোর বিয়ের কথা শুরু হলো। আর আমাকে অবাক করে দিয়ে তুই নিজেও বিয়েতে রাজি হয়ে গেলি। আমি সান্নির কাছ থেকে সব জেনেছি। ও বলতে চাচ্ছিল না, তবু আমার জোরাজুরিতে বাধ্য হয়েছে। আমি বুঝতে পারছি না সাদাবের মতো শিক্ষিত মানুষ এতটা বেপরোয়া কীভাবে হয়। এত কিছু হয়ে গেল অথচ এখনও তার কোনো খোঁজ খবর নেই। যাই হোক, সেই কথা। আমি জানি তুই এই বিয়েটা শুধুমাত্র তুলতুলের জন্য করেছিস। তবু আমি চাই তুই সব কিছু ভুলে নতুন করে শুরু কর। ধ্রুব ভাই খুব ভালো একজন মানুষ। উনি তোকে ভালো রাখবেন নিশ্চিত। অতীত ভুলে যাওয়ার চেষ্টা করো না। আমি মনে মনে তার ছেলে হাসিতাম। ভাইয়া তো জানেই না ধ্রুব আর সাদাব একই ধাঁচের মানুষ। যে কিনা বিয়ের আগে আমাকে নানান রকম শর্তে বেঁধে দিয়েছেন, সে কীভাবে আমাকে ভালো রাখবেন। বাহ, দুলাভাইয়ের প্রশংসা হচ্ছে এখানে। সানিয়ার কণ্ঠে আমি পিছন ফিরে চাইলাম। সানিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওর পাশে ধ্রুব তুলতুলকে কোলে নিয়ে দাঁড়ানো।